আজকে আমাদের পাঠ্য নিরুদ্দেশ গল্পটি নবম শ্রেণীর পাঠ্যের অন্তর্গত প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্প। এই গল্পটি শুরু করার আগে আমরা দেখে নেব লেখক পরিচিতি। প্রেমেন্দ্র মিত্র লিখেছেন এখানে। প্রেমেন্দ্র মিত্রের জন্ম 1904, মৃত্যু 1988। আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি লেখক প্রেমেন্দ্র মিত্র। প্রথম কাব্যগ্রন্থ প্রথমা, এটা প্রত্যেকে মনে রাখবে। ওপেন এন্ডেড প্রশ্ন বা মুক্ত পরিসরে প্রশ্ন দিতে পারে। প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থ হলো প্রথমা। অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা। অন্ততপক্ষে দুটো মনে রাখো, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ। উপন্যাস, প্রেমেন্দ্র মিত্রের লেখা উপন্যাস পাঁক, প্রতিশোধ, আগামীকাল ইত্যাদি। ঘনাদা চরিত্রের স্রষ্টা, ভেরি ইম্পর্টেন্ট। ঘনাদা চরিত্রের স্রষ্টাকে প্রেমেন্দ্র মিত্র। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মুক্ত পরিসরের প্রশ্ন। ঘনাদা চরিত্রের স্রষ্টাকে প্রেমেন্দ্র মিত্র। অথবা ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, প্রেমেন্দ্র মিত্র সৃষ্টি করেছেন কোন চরিত্রটি? টেনিদা, ঘনাদা, এইভাবে যদি চারটে দিয়ে দেওয়া হয় তাহলে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র ঘনাদা। বহু ছোট গল্প লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। এবারে চলে আসছি নবম শ্রেণীর পাঠ্য নিরুদ্দেশ গল্পটি, যেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। এটা নেওয়া হয়েছে নিরুদ্দেশ গল্পটি, এটি একটি ছোট গল্প। 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত সামনে চড়াই। সামনে চড়াই এই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়। সামনে চড়াই এই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়। সামনে চড়াই এই নিরুদ্দেশ গল্পটি এই সামনে চড়াই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়। এইবারে চলে আসছি গল্পের আলোচনায়। এই এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে আমরা তিনটি চরিত্র দেখতে পাচ্ছি। দেখা যাক কি গল্প আছে, এবং গল্পটা খুব সুন্দর। দিনটা ভারী বিশ্রী, মানে খারাপ, যে দিনের কথা এখানে লেখক লিখছেন। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। অর্থাৎ শীতকালের সময়, শীতকালে যদি খুব বৃষ্টি হয়, তাই বলেছেন শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। খুব স্বাভাবিকভাবেই শীতের চেহারা আমাদের চোখের সামনে ফুটে ওঠে। শীতের এক সুন্দর রৌদ্রমাখা দিন, কিন্তু সেই শীতের সুন্দর রৌদ্রে ভরা দিনের বদলে যদি বৃষ্টি হয় শীতকালে, সেটা খুবই অস্বস্তিকর এবং বিরক্তিকর। তাই বলেছেন যে শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। আমি আলোচনার সময় যে প্রশ্নগুলো করছি এবং তার যে উত্তরগুলো যেভাবে দিচ্ছি, সেইগুলোই কিন্তু প্রশ্ন উত্তর পর্বে চলে আসবে। নিজেরা তাই প্রত্যেকে যারা ভিডিওটি শুনছো, তারা প্রশ্নগুলো এর সঙ্গে সঙ্গে লিখবে এবং উত্তরটা কি বললাম সেটা শুনে নিয়ে নিজের ভাষায় লিখবে। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। অর্থাৎ যে দিনের কথা বলছেন, বাদলা দিন, বৃষ্টি ঠিক পড়ছে না। তাই বলছেন যে বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, অর্থাৎ বৃষ্টি পড়ছে এমন নয়, কিন্তু আকাশে মেঘ ঢেকে আছে। শীতের দিনে আকাশে মেঘ ঢেকে থাকলে
খুবই বিরক্তিকর এক অনুভূতি হয়। ও ম্লান পৃথিবী, পৃথিবী যেন মিয়ে আছে, যেন তার কোনো তেজ নেই, যেন নিশ্চুপ হয়ে আছে মনে হচ্ছে। ম্লান পৃথিবী, মিয়ে যাওয়া, অর্থাৎ রৌদ্র থাকলে যেরকম রোদ ঝলমলে দিন মনে হয়, এমনই মেঘাচ্ছন্ন আকাশ শীতের দিনে যে পৃথিবীটাকে ম্লান মনে হচ্ছে বা ম্রিয়মান মনে হচ্ছে, যেন তার কোনো তেজ নেই, কেমন মৃতের মতো অসার হইয়া আছে। মৃতদেহ যেরকম অসার হয়ে পড়ে থাকে, তার মধ্যে যেমন কোনো ছন্দ থাকে না, কোনো ঔজ্জ্বল্য থাকে না, সার থাকে না, শব্দ থাকে না, ঠিক তেমনি পৃথিবীর অবস্থাও শীতের দিনে যদি মেঘ করে বা মেঘাচ্ছন্ন হয়ে থাকে, পৃথিবীটাকে মনে হয় যেন অসার মৃতদেহের মতো। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলতে পারি না। সোমেশ একটি চরিত্রের নাম, যে এসেছে। লেখক যখন লিখছেন সোমেশ এসেছে বাড়িতে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না। দুপুর, কিন্তু সময়টা দুপুরে এসেছিল সোমেশ। এমসিকিউ এর জন্য খেয়াল রাখবে সময়। কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। সোমেশ কিরকম যেন সেই ম্রিয়মান দুপুর, যেমন তার মধ্যে যেমন কোনো সার নেই বা তার মধ্যে যেমন কোনো ঔজ্জ্বল্য নেই, সোমেশও ঠিক তেমন ভাবেই এসেছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? সোমেশ এসেছে এবং যিনি ঘটনাটা লিখছেন, সেই লেখক, তিনি খবরের কাগজ, সংবাদপত্র, সেটা দু একবার নিজে উল্টে পাল্টে নিয়ে সোমেশের সামনে ফেলে দিলেন এবং বললেন, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? এটা ছোট প্রশ্নও আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এই লাইনটা তুলে, ভেরি ইম্পর্টেন্ট লাইন, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? আশ্চর্য ব্যাপারটি কি? কি? সোমেশ জিজ্ঞেস করছে। সোমেশের সামনে কাগজটা ফেলে দিয়ে এখানে যে গল্পের যে কথক, তিনি বলছেন যে দেখেছো কি আশ্চর্য ব্যাপার ঘটেছে? সোমেশ তখন বলছে উত্তরে, কি কি ঘটেছে? তখন কথক, যিনি এই গল্পের কথক, তিনি বলছেন, আজকের কাগজে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। তাহলে আশ্চর্যের ব্যাপার হচ্ছে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। যে কাগজটা সোমেশের সামনে ফেলে দিয়েছে, সেই কাগজে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে। এটা এমসিকিউ, এসএকিউ বা ব্রড কোয়েশ্চেনে কোনো না কোনো ভাবে এই অংশটা কিন্তু তুলে দিতে হবে। এখান থেকে প্রশ্ন আসে। এবার দেখো, সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীন ভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। সোমেশ, যে কাগজটা এগিয়ে দেওয়া হলো সোমেশের দিকে, সেটার দিকে কোনো কৌতূহল নেই, কোনো কৌতূহল প্রকাশ করলো না। সে যেমন বসেছিল তেমনি বসে থাকলেও কাগজ নিয়ে যে তার কোনো উদ্বেগ, তাও নেই। তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। অর্থাৎ সোমেশের মধ্যে কোনো রকম উত্তেজনা বা উদ্বেগ খেয়াল করলেন না কথক, যিনি বললেন কাগজটা দেখিয়ে। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে। নিস্তব্ধ ঘর, কোনো আওয়াজ নেই, এবং সেখানে যে সিগারেটের ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলী, মানে ধোঁয়াটা গোল গোল হয়ে ওপরের দিকে উঠছে ধীরে ধীরে পাক খেতে খেতে। আর সমস্তই নিশ্চল স্তব্ধ, শুধুমাত্র ধোঁয়াটাই চলমান। ধোঁয়াটা ওপরের দিকে উঠে যাচ্ছে, সিগারেটের ধোঁয়া,
কুণ্ডলি পাকিয়ে, আর সবকিছুই নিস্তব্ধ, নিশ্চল, কোনো রকম আওয়াজ নেই। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। বাইরে যে অসার জগৎ, যে অসারতার কথা আমরা পড়ে এলাম, যে শীতের দুপুর, সেই দুপুরটা কেমন না মেঘাচ্ছন্ন, যার জন্য মনে হচ্ছে মৃতের মতো যেন অসার হয়ে আছে পৃথিবীটা। সে বাইরে যে অসার ভাব, মৃত হয়ে আছে বলে মনে হচ্ছে, সেইটা যেন ঘরের মধ্যেও দুজন মানুষ থাকা সত্ত্বেও সেই অসার ভাবটা তাদেরকেও যেন ঘিরে ধরল। তাদের মনের উপরেও যেন সেই অসারত্ব চেপে বসল। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। এখানে দেখো, যিনি কথক গল্পটা যিনি বলছেন, নেহাত কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা, মানে দুজন যে ব্যক্তি, কথক এবং সোমেশ, এই দুজনই ঘরের মধ্যে আছে, কিন্তু কেউ কথা বলছে না। তো সেই কথা না বলার কারণে যে স্তব্ধতা ঘরের মধ্যে, যেন একটা ভারিক্ষী ভাব, সেইটাকে ভেঙে ফেলার জন্য, সেই স্তব্ধতা ভাঙার জন্যই আরম্ভ করলেন কথক। কি? নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। শুরু করলেন বলতে। কি বললেন? যে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখলে তার হাসি পায়। যেখানে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে একটি যে কাগজটা উনি দিয়েছেন সোমেশকে দেখবার জন্য। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? সোমেশকে বলছেন কথক, দেখলে হাসি পায় কেন না, কি হয় ব্যাপারটা জানো তো? কি হয়? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? এটা কিন্তু ঘটনা বলছেন কথক। বলছেন যে সাধারণত ছেলে নিরুদ্দেশ হবার কারণ কি? কারণ হচ্ছে ছেলে রাত করে থিয়েটার থেকে বাড়ি ফিরছে এবং সেটা রোজই করে থাকে। খেতে বসবার সময় বাবা হয়তো কয়েকদিন ছেলের খোঁজ করেছে এবং খোঁজ করার সময় এইভাবে বলেছেন বাবা যে কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? এই লাইনটা তুলে দিয়ে কোন প্রসঙ্গে কে বলেছে, এভাবে বাবা কিছুটা ব্যঙ্গ করে বা কৌতুক করে ছেলের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কটা বার করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। তো সেই গুণধর পুত্র যেন মায়েরই পুত্র। মা কি করেছিল? ছেলের পেরাপিরি, অর্থাৎ ছেলে মার কাছ থেকে টাকা চেয়েছে থিয়েটার দেখতে যাবে বলে, এবং মায়ের কাছে যে সামান্য পুঁজি লুকোনো থাকে সেইখান থেকেই তিনি টাকা বার করে দিয়েছেন ছেলেকে থিয়েটার দেখার। সেটা যেহেতু তিনি নিজেই দিয়েছেন, তাই মা আর মিথ্যে বলতে পারেন না যে তিনি জানেন না, এই কথাটা আর বলতে পারেন না। তো বাবা যখন মাকে প্রশ্ন করেন, মা তখন চুপ করে থাকেন। এই চুপ করে থাকেন, কে চুপ করে থাকেন, কেন চুপ করে থাকেন? বাবা বলে যান। বাবা তখন কি বলে যান? বাবা বলে যান, কি বলে যান? এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাব পুত্র যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব। বাবা কি বলেন? এটা বেশ 3 নাম্বারের মতন প্রশ্ন। ঠিক যা আছে তোমরা সেভাবেই উত্তর লিখবে। লাইনটা তুলে প্রশ্ন করা হয়। এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না। বাবু মানে হচ্ছে ছেলে। এখানেও কিছুটা তির্যক ভঙ্গিতে বলছেন, ছেলের ওপর রাগ প্রকাশ করে, কিন্তু এক কৌতুক করে যেন বলছেন। অনেকটা রাত হয়ে গেছে, তাই বলছেন এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন। মানে ছেলে পড়াশোনা করে পাশ করতে পারেনি, ফেল করেছে।
তো যেন ফেল করেই মাথা কিনে নিয়েছে। এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি, মানে এবারও ছেলে ফেল করবে। যদি এইভাবে রাত করে বাড়ি ফেরে থিয়েটার দেখে, তাহলে আবার ফেল করবে এবং ফেল করে কৃতার্থ করে দেবে তার বাবাকে। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, বাবা পয়সা খরচ করে পড়াচ্ছেন ছেলেকে, তো পয়সা খোলামকুচি, তাই নবাব পুত্র যা খুশি তাই করছেন। কখনো বলছেন গুণধর পুত্র, কখনো বলছেন বাবু, কখনো বলছেন নবাব পুত্র, কি কি নামে বলেছেন এগুলো একটু একসাথে জড়ো করে রাখবে তোমরা খাতায়। দূর করে দেব, এবার দূর করে দেব। কে কাকে দূর করে দেবে, কেন দূর করে দেবে? ছোট প্রশ্ন এখান থেকেই হয়ে যাবে। দূর করে দেব, এবার দূর করে দেব। কে কাকে কেন দূর করে দেবে? অর্থাৎ বাবা ছেলের উপর রাগ করে বিরক্ত হয়ে বলেছেন যে ছেলেকে তিনি দূর করে দেবেন, কারণ ছেলে রাত করে বাড়ি ফিরছে থিয়েটার দেখে, সে পড়াশোনা করে কিন্তু ফেল করেছে, এবং এই যে রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরছে তাই আবারও ফেল করবে, এই সম্ভাবনা অনুভব করে বাবা কিছুটা রাগ দেখিয়ে এবং অভিমানবশতই বলেছেন যে ছেলেকে তিনি দূর করে দেবেন। প্রকৃতপক্ষে বা সত্যিকারেই দূর করবেন কিনা সেটা সন্দেহ, কিন্তু এই রাগ প্রকাশটা এইভাবে করছেন ছেলের প্রতি। এই মৌখিক আস্ফালনে, এই যে বললাম মৌখিক আস্ফালন মানে মুখেই বলছেন, সত্যিকারের কি কেউ কখনো সন্তানকে তাড়িয়ে দিতে পারে? এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। এটা কিন্তু কথক সোমেশকে বলছেন যে এই যে বাবা তার ছেলেকে বলছেন মৌখিক আস্ফালন, দূর করে দেব, বার করে দেব, এখানেই শেষ হয়ে যেত। কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ। যখন বাবা বলছেন যে এবার দূর করে দেব ছেলেকে, ঠিক সেই সময় তার ছেলে হয়তো ঘরে ঢুকেছে। হয়তো কেন, তার ছেলে সেই সময় ঘরে ঢোকে। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, মানে বাবা যে বলছিলেন অত যে সত্যি সত্যি ছেলেকে দূর করে দেবেন এই ভেবে কিন্তু বলেননি, কিন্তু তিনি যে ঝোঁকটা নিয়ে বলছিলেন সেই ঝোঁকটাকে কিন্তু তিনি কাটিয়ে উঠতে পারেন না, মানে তার যে অভিনয়টা, সেই অভিনয়ের জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। নিজের কাছে মান রাখবার জন্যও কিছু বলতে হয়, মানে তিনি যে কথাটা বলছিলেন তিনি যদি তক্ষুনি সেই কথাটা প্রমাণ করে দেন অন্য কিছু বলে যে তিনি এমনি এমনি বলছেন ছেলের উদ্দেশ্যে, তাহলে পরে কিন্তু নিজে ছোট হয়ে যাবেন ছেলের কাছে। তাই ছেলের কাছে সেই সম্মানটুকু রাখার জন্য বা নিজের সেই রাশভারী চেহারাটা ধরে রাখার জন্য কি করলেন, আরো কিছু বললেন, অর্থাৎ ছেলের বিরুদ্ধে আরো কিছু কথা ছেলের সামনেই বললেন। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে, মানে ছেলেকে সেই মুহূর্তে কতটা রাগ দেখাবেন সামনে উপস্থিত হয়েছে, যেটা হয়তো বাবার কাছে প্রত্যাশিত ছিল না। তো সেখানে ছেলের প্রতি একটা ভীষণ রাগ প্রকাশ করা, এবং সেটা সত্যিকারের নয়, শুধুমাত্র রাগ দেখানো, এই দেখাতে গিয়ে তার মাত্রাটা বেশি হয়ে যায়, অর্থাৎ বকাবকিটা বেশি হয়ে যায়। শেষ পর্যন্ত বাবা বলেন এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। এবং শেষে বাবা এমনই একটা কথা বলেন, শেষ পর্যন্ত বাবা কি বলেছিলেন আন্ডারলাইন করো, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। এটা কথার কথা। সত্যিকারের কি কোনো মা বাবা তার সন্তানকে ঘর থেকে বার করে দিতে পারেন, যেখানে তিনি জানেন যে এই জগৎ সংসারটা বড় নিষ্ঠুর, বাইরে বার করে দিলে সে এই পৃথিবীর বুকে কি করে একা লড়াই করবে? এটা সব মা বাবা জানেন, কিন্তু তা সত্ত্বেও কখনো মা কখনো বাবা কেউ না কেউ কঠোর হন সন্তানের প্রতি, এবং সেটা হওয়াও কিছু ভুল নয়। এটা রাগ দেখিয়েই বলেছেন বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। কথক কিন্তু এই ঘটনাগুলো বলে যাচ্ছেন। অভিমানী ছেলে এমনিতে বাবার কথা শোনে না,
যদি পড়াশোনা করতে বলে সেটা হয়তো করে না ঠিক মতো, অথবা যদি রাত করে বাড়ি ফিরতে নিষেধ করেন বা সেটাও শোনেন না। কিন্তু যে মুহূর্তে বলেছে তুই বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে পিতার আদেশ মেনে ঘর থেকে সেই সন্তান বেরিয়ে যায়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, কি বলেন, আহা খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মা কি বলেন, আন্ডারলাইন করো, এটা তুলে প্রশ্ন আসে। খাওয়া দাওয়ার সময় কেন ছেলেকে সব কথা বলছো, পরে কোনো সময় বলো। বাবা এবার মার ওপর মার মুখী হয়ে ওঠেন। অর্থাৎ বাবার যে রাশভারী চেহারাটা, সেটাকে ধরে রাখার জন্য সন্তানের সামনে মায়ের প্রতি, মানে তার নিজের স্ত্রীর প্রতিও কিন্তু মারমুখী হয়ে ওঠেন, মানে ভীষণ রকম রেগে যান। রেগে গিয়ে মাকে কি বলেন বা তার স্ত্রীকে কি বলেন, তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মারমুখী হয়ে ওঠেন এবং কি বলেন, এই জায়গাটা আবার আন্ডারলাইন কর। তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে। বেশিরভাগ বাবা হয়তো তার সন্তানের যদি কিছু ত্রুটি দেখেন, যেহেতু মা সন্তানকে বেশি সময় দিয়ে বাড়িতে মানুষ করে তোলেন, তার যত্নে তার আদরে বড় হয়, তাই কিছুটা মান অভিমান বশতই বা উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গিতেই বাবা মাকে বলেন, অর্থাৎ বাবা তার স্ত্রীকে বলেন, সন্তানের বাবা সন্তানের মাকে বলেন যে তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মানে মায়ের আশকারাতে সেই সন্তান উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মানে মা যেন সন্তানকে আদর দিয়ে দিয়ে তার মাথাটি খেয়েছে, মানে তাকে নষ্ট করে দিয়েছে। মা আঁচলে চোখ মোছেন, আন্ডারলাইন করে এটা তুলে প্রশ্ন আসে, কেন মা আঁচলে চোখ মোছেন? ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। এই যে ঘটনাটা ঘটে গেল, এর জন্যই ছেলে গৃহত্যাগী হয়। যখন থেকে বাবা এরকম বলল, ছেলেকে বলল বেরিয়ে যায় এবং মাকে বলেছেন যে তোমার আশকারাতেই ছেলে নষ্ট হয়ে গেছে, তখন ছেলে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। ভয়ানক কাণ্ডটি কি? মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। খুব স্বাভাবিক, যদি মায়ের সন্তান মাকে ছেড়ে চলে যায়, বেরিয়ে যায় রাতের অন্ধকারে, সেই মায়ের গলা দিয়ে খাবার নাবে না। মা বাবা যতই কুকথা বলুন না কেন, যতই বকাবকি করুন না কেন, আসলে তো তারা ভালোই বাসেন, আর সেই স্নেহ বা ভালোবাসা থেকেই ওই কথাগুলো আসে। কিন্তু সেই কথা সন্তান গায়ে মেখে রাতের অন্ধকারে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। আর তাই চিন্তায় চিন্তায় মা রাত্রে বিন্দুমাত্র খাবার মুখে তোলেননি। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না, অর্থাৎ মায়ের ওঠার শক্তি নেই। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি। যে বাবা অত কঠিন, অত কঠোর, সেই বাবারও কিন্তু রাত্রে ঘুম হয়নি। কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? বাবার তো সেই রাশবাড়ি চেহারাটাই সবার সামনে আছে, কিন্তু বাবা যে অন্তরে অন্তরে কতখানি সন্তানকে ভালোবাসে, সে যেমনই হোক না কেন, সে ফেল করুক, পাশ করুক, রাত্রে বাড়ি ফিরুক, তবু তো সে সন্তান। তাই বাবার মুখের ভাষাটা হয়তো কঠোর, কিন্তু অন্তরটা বড় নরম। তাই বাবারও রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা তিনি কাকে বলবেন? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না। অর্থাৎ স্বামী হিসেবে স্ত্রীকে বলছেন, কিছুটা সেই রাগটা ধরে রেখেছেন, মিছিমিছি প্যান প্যান করো না, মানে কান্নাকাটি অযথা কেন করছো? অমন ছেলে যাওয়াই ভালো, অমন ছেলে যাওয়াই ভালো। অর্থাৎ যে ছেলে রাত করে বাড়ি ফেরে, থিয়েটার দেখে আসে, তারপরে পড়াশোনা করে না, ফেল করে,
যার এত রাগ এক কথায় বেরিয়ে যায়, সে ছেলে যাক। কিন্তু এটা মুখে বলছেন, মনে কিন্তু তার অন্তরটাও কাঁপছে। মুখে যাই বলুন, তিনি পিতা, তার অন্তরটাও কাঁপছে। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। মা আরো জোরে কাঁদতে শুরু করেন। তখনও ছেলে ফেরেনি বাড়িতে। বাবা এবার দাঁত খিঁচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। তাও গেলে তো বাঁচতাম। মানে বাবা দাঁত খিঁচিয়ে বলে উঠছেন, কিন্তু নিজে মনে মনে এই আশাটুকু রেখেছেন যে ছেলে নিশ্চয়ই একেবারে চলে যাবে না, নিশ্চয়ই ফিরে আসবে। তাই বলছেন তাও গেলে তো বাঁচতাম। আন্ডারলাইন করবে। এ বেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, এমন বিনি পয়সার হোটেল খানা পাবে কোথায়? অর্থাৎ রাত্রিবেলা বেরিয়েছে, দিনের বেলা ঠিক ফিরে আসবে। যেখানে পয়সা কড়ি লাগে না, বাবার হোটেলে খায়, এই কথাটা প্রচলিত আছে। তো সেক্ষেত্রে এমন বিনা পয়সার হোটেল খানা কোথায় পাবে? মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন। মায়ের মন তো, মা একটু নরম দুর্বল, তাই মা কাঁদছেন আর বলছেন অশ্রুসিক্ত স্বরে। মায়ের গলার আওয়াজ কান্নায় ভিজে গেছে। এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয় হয়। মা বলছেন খুব স্বাভাবিকভাবে তার চিন্তা হয়েছে শীতকাল, সেই শীতকালে সারা রাত কোথায় ছেলেটা কাটালো। এক রাতের মধ্যে তো আর বাড়ি জোগাড় হবে না। কে দেবে একটু আশ্রয়, কে দেবে একটু খাদ্য? তাই মায়ের ভয় কি করে বসে কে জানে। আবেগের বশে যদি সে নিজের প্রাণটাই নিজে কেড়ে নেয়, কে বলতে পারে। তাই সংশয় যে ছেলে যেন কোনো ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে। বাবা বলছেন, এই যে মা বললেন এখানে যে কি করে বসে আমার তাই ভয়, তো সেই কথা সূত্র ধরেই বাবা বলছেন হ্যাঁ ভয়। মানে ভয় কিসের? ভয় কিছু নেই। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। মানে তার মনের ভেতরেও কিন্তু ভয় কাজ করছে, কারণ তারও পিতৃ হৃদয়, তারও সেই হৃদয়ে সন্তান বাৎসল্য রয়েছে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করবেন না। বাবা বাইরেটা কঠোর কঠিন এক চেহারা ধরে রাখতে চাইছেন এবং তার সঙ্গে মাকে সান্ত্বনাও দিচ্ছেন। তোমার ছেলের কিছু করেনি গো, কিছু করেনি। মানে তোমার ছেলে ঠিকই আছে, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি। তিনি মনে করছেন কোনো বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, অসুবিধে হলে তখন এসে ঠিক দেখা করবে। এই আশায় কিন্তু বাবাও বুক বেঁধেছেন যে কিছু করেনি, ছেলে ঠিকই আছে, ভালো আছে এবং রাগ পড়লেই ছেলে চলে আসবে। মার কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো? মা কিন্তু কেঁদেই চলেছেন। কিরকম অভিমানী? কে অভিমানী? না ছেলে। মা বলছেন ছেলে অত্যন্ত অভিমানী, সেটা তো তুমি জানো, সে আসবে কেন? বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। বারবার যখন মা এরকম বলছেন এবং তারও ভয়ে বুকটা কাঁপছে যে সত্যি যদি ছেলে আর না ফেরে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, ছেলে ফেরেনি। পরের দিন সকাল গেছে, দুপুর গেছে, বাবা বেরিয়ে গেছেন, অফিস থেকে ফিরে এসেছেন, তাও ছেলে ফিরে আসেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। খুব স্বাভাবিকভাবেই যখন ছেলে চলে গেছে তখন আর মায়ের ওঠার শক্তি নেই, মা আর উঠতে পারছেন না এবং মায়ের অত্যন্ত মানসিক কষ্ট, যন্ত্রণা মায়ের মনটাকে আচ্ছন্ন করে ফেলেছে। এই মানসিক কষ্ট যন্ত্রণা সহ্য করে তিনি যে উঠে বসবেন, খাবেন এবং শরীরে শক্তি অর্জন করবেন, সে ক্ষমতা তার নেই। তিনি খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে বিছানা নিয়েছেন, কারণ তার একমাত্র সন্তান, তার প্রাণের অংশ, সে নেই, সে চলে গেছে আগের দিন রাত্রে। আজকের মতো এখানেই এই ভিডিওটি শেষ করছি।
এর পরের ভিডিওতে আবার বাকি অংশ।